হ্যালো বন্ধুরা, লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 10 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি রুয়ের মা ওর ম্যাগাজিন নিয়ে পড়ছিল, আর হঠাৎই ওর রুমে গিয়ে কিছু একটা চেক করে। কিন্তু তখন ওর টেবিল থেকে কিছু ওষুধপত্র পায়, আর ওষুধগুলো দেখে বুঝতে পারে না কিসের ওষুধ। এরপর সিয়ংহোর মা ওনাকে ডেকে নিয়ে যায় ওদের বাড়িতে সিয়ংহোর জন্য খাবার বানাবার জন্য। তো প্রডিজি রান্না কিভাবে করে সেইটা শেখার জন্য যায়। আর ওখানে গিয়ে রিউ আর সিয়ংহোর চিৎকারের আওয়াজ ওরা শুনতে পায়। বাকিটা আমরা তো দেখেইছি যে এখানে ওর মা প্রথমবারের মতন জানতে পারে যে ও ক্যান্সারে আক্রান্ত। প্রথমে রিউয়ের মায়ের প্রশ্ন থাকে যে কে ক্যান্সারে আক্রান্ত, আমার এই ছোট্ট মেয়েটা ক্যান্সারে আক্রান্ত, কিভাবে হলো এই সব কিছু, তুই আমাকে সবটা বলিসনি কেন। রিউ তখন ওর মাকে ধাক্কা মেরে বলে যে ঘটনাটা অনেক আগের, তোমাদের বললে তোমরা চিন্তা করতে, আমাকে মাফ করে দাও, হয়তো আমি এটা করতে চাইনি। এরপর রিউয়ের মা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর রিউয়ের মা ছুটতে ছুটতে বাড়িতে এসে নিজের হাজবেন্ড আর ছেলেকে বলে, কিন্তু ওরা দুজনে ভাবে যে রিউয়ের মা হয়তো রিউকে নিয়ে মজা করছে বা রিউ মজা করছে। এরপর ওর মা কাঁদতে কাঁদতে চলে যায় আর রিউকেও সিরিয়াস হয়ে চলে যেতে দেখে। এর মা টেবিল থেকে ওষুধগুলো বের করে আর তারপর ওর পেটের মধ্যে কাটা সেলাইয়ের দাগটাও দেখে। এই ঘটনাটা সত্যি প্রচন্ড ইমোশনাল ছিল। রিউয়ের মা বাবা প্রত্যেকে এরপর ইমোশনাল হয়ে যায়। এতক্ষণ তো সকলে ভাবছিল ও কোনো প্র্যাঙ্ক করছিল, কিন্তু যখন বুঝতে পারে যে এটা আসল ঘটনা সত্যি, তখন ওর মা বাবা দুজনেই ওকে অনেক বকাবকি করতে থাকে যে তুই আমার পেটে জন্মেছিস, আমার মেয়ে, আমি তোর ভালো খারাপ জানবো না, এরকমটা কেন করলি। ওর বাবা বলে হয়তো আমি কম বুঝি, তা আমাকে এতটা ইগনোর করবি। রিউ তখন বলে এসব কিছুই নয়, আমি দূরে ছিলাম, তোমরা চিন্তা করবে বলে আমি তোমাদের এসব জানি আর কষ্ট দিতে চাইনি। কান্নায় ফুপিয়ে ফুপিয়ে উঠলে ওর দাদা ওকে জল দিয়ে শান্ত করার চেষ্টা করে। এরপর মা রুম থেকে বেরিয়ে যায়। আর যখনই ওনার রাগ হতো বা প্রচণ্ড অ্যাংজাইটি থাকতো তখনই উনি ওই ড্রাম বাজাতে থাকতেন। তো ওর বাবাও বাইরে গিয়ে নিজে স্মোক করার চেষ্টা করে। কিন্তু যে যেভাবেই নিজেকে শান্ত করার চেষ্টা করুক, স্বাভাবিকভাবে নিজের সন্তান এত বড় একটা রোগে আক্রান্ত হলে কিভাবে কোনো মা বাবা শান্ত হবে। এরপর ওর মা রিউয়ের সাথে সমস্ত করা খারাপ ব্যবহারগুলোর কথা ভেবে নিজে আরো গিল্ট ফিল করে, ভাবে কেন আমি মেয়েটার সাথে এরকম বিহেভিয়ার করেছিলাম, মেয়েটা না জানি এই কবছরে কত কষ্টই না পেয়েছে। এরপর সিয়ংহোর মা ওকে খাবার দিতে এলে বলে আমি তোর মাকে শুধু খাবার দেওয়ার জন্য রেখেছিলাম, বুঝতে পারিনি মেয়েটা এত বড় একটা সত্যিই লুকিয়েছিল। এর পরের সিনে আমরা একটা ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখি। এখানে দেখি সিয়ংহো যখন 3-4 বছর আগে ইউএসএ গেছিল, সেখানে ও রিউ আর ওর এক্সপিরিয়েন্সকে একসাথে দেখেছিল। তাই জন্য ওর রাগের চোটে রিউয়ের সাথে আর দেখা করেনি। আজকেও সেটা আফসোস করে যে সেদিন হয়তো ওর সাথে দেখা করলে ওর ওই খারাপ সময়টায় অন্তত ওর পাশে থাকতে পারতো। এর পরের দিন কাজে সারাক্ষণ রিউ সিয়ংহোকে ফোন করতে থাকে, কিন্তু সিয়ংহো ফোন রিসিভ করে না। আর এই ঘটনাটা আগেও করেছে। আগে যখন ইউএসএ থেকে ফিরে এসেছিল রিউ তখনও ওকে কন্টিনিউ এসএমএস করতো, কিন্তু সিয়ংহো ওর একটা এসএমএস এরও রিপ্লাই দিত না। রিউ তখন যে কতটা একাকী ছিল সেটা আজ সিয়ংহো ফিল করছে। সিয়ংহো ভাবছে কাশ আমি তখন ওকে পাত্তা দিতাম। পরের দিন সকালে ওঠার পর ওর মা বাবা ফ্রিজ থেকে খাবার দাবার বার করে রান্না বান্না করে আর নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করে। রিউ বলে আমার জন্য এত ভেবো না, আবারও প্রডিজি রান্না করার কি দরকার, কিন্তু ওর বাবা বলে এখন ওটাই সহজ পাচ্ছ, ওটাই খা। এরপর সিয়ংহোর মা সব বান্ধবীদের জানিয়ে দেয় যে রিউয়ের এখানে ক্যান্সার হয়েছে। ময়ূম ওই ব্যাপারটা জানতো না। ময়ূম যখন জানতে পারে হন্তদন্ত হয়ে রিউয়ের কাছে ছুটে আসে আর এসে বলে তুই এত বড় সত্যিটা কিভাবে চেপে গেলি, আমি বাকিদের মতন কান্নাকাটি করব না বা তোকে দোষারোপ করব না, শুধু আমি তোকে জড়িয়ে ধরে একটা কথাই বলবো, তুই অনেক সাহসী একটা মেয়ে, এই কবছরে তোর মেন্টাল আর ফিজিক্যাল প্রচুর কিছু পরিবর্তন গেছে, তুই যে নিজেকে সত্যি সামনে রাখতে পেরেছিলিস তোকে কুর্নিশ জানাই। এরপর ওকে জড়িয়ে ধরে বলে তোকে অনেক শক্ত হতে হবে, আর তোকে অনেক লটারি টিকিট কিনে দেবো, মন ভালো কর। তার পরের সিনে সিয়ংহোর বাবাকে দেখতে পাই। ওর বাবা হাসপাতালে অন্য পেশেন্টের রিপোর্ট দেখতে গিয়ে রিউয়ের রিপোর্টটা পায়। রিউয়ের এখানে রিপোর্টটা কয়েকদিন পর দেওয়া হবে। এদিকে সারাদিন অফিসে অন্যমনস্ক হয়ে থাকে সিয়ংহো। ও এখানে কারোর সাথে কোনো কমপ্লেন করে না, যেটা নিয়ে কালিগ্রা বলে ওর নিশ্চয়ই মুড অফ, নইলে কমপ্লেন করছে না কেন।
তার পরের সিনে আমরা সিয়ংহোকে দেখি ওর বাবার সাথে দেখা করে। ওর বাবা এখানে রিপোর্টের ব্যাপারে বলে আর প্রমিস করে যে রিপোর্টটা যখন আসবে আমি পার্সোনালি দেখবো, তুই চিন্তা করিস না। এর পরের সিনে রিউয়ের মা যখন বান্ধবীদের সাথে দেখা করে সকলে অনেক রকমের পরামর্শ দেয় যে তুই মন শক্ত কর, তোর মেয়ের এরকম হবে ভাবতে পারিনি। কিন্তু সিয়ংহোর মাকে এক প্রকারভাবে দোষারোপ করতে থাকে রিউয়ের মা, বলে যে তুই আমার ইমোশনাল অবস্থা আমাকে নিয়ে মজা ঠাট্টা করছিস। তারপর উনি কান্নায় ভেঙে পড়ে। এদিকে ওর দাদা ডংজিনও এই স্টমাক ক্যান্সারের ব্যাপারে সার্চ করে দেখতে থাকে আর প্রচন্ড খারাপ লাগা অবস্থায় পায়ে একটা ঢিল ছুঁড়ে মারে। আর সেই ঢিলটা এখানে সিয়ংহোর জুনিয়র কালিকের পায়ে লাগে, যাকে এখানে ডংজিন অলরেডি লাইন মারার চেষ্টা করত। আর মেয়েটাকে সরি বলার জন্য আরও জিম ছেড়ে দিয়েছে এটা বলার জন্য পিছন পিছন ছুটতে থাকে। এদিকে পরের সিনে মইও অন্যমনস্ক হয়ে হাঁটছিল আর হঠাৎই পেছন থেকে ডানহো ডাকলে ওকে ও ধাক্কা মেরে ফেলে দেয়। আর এভাবে ফেলে দেওয়ার পর বলে আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ছিলাম, জানি না কেন এরকমটা হলো। এরপর ডানহো ওকে কান্না করার কারণ জিজ্ঞেস করে, কারণ যখন ওকে জাগিয়ে ফেলে দেয় তখনও কান্না করছিল। তো এখানে ময়ূম ডিরেক্টলি রিউয়ের নাম নিয়ে ইনডিরেক্টলি ভাবে ঘটনাটা বলতে থাকে যে আমার এক বান্ধবীর অসুখ আরেক বন্ধু জানতে পারে, কিন্তু ওরা কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করেনি। অনেক বছর পরও ফিরে আসে, একাই থাকতো। তো ডানহো বলে আমি সবটাই বুঝতে পারছি, তুমি ভয় পেও না, তোমার কথা আমার কাছেই সিক্রেট থাকবে, আমি জানি এটা কার হয়েছে। এরপর ময়ূম রিউয়ের নামটা টেনে আনে আর এখানে ডানহো নিজেরও অতীতের গল্প বলতে শুরু করে। ময়ূমকে বলে যে তুমি কাঁদতে পারো, কারণ মানুষের জমা কষ্ট বেরিয়ে যাওয়াটাই ভালো। যখন অ্যাক্সিডেন্টের প্রথম খবর পাই আমি গিয়ে নিজের স্ত্রীর মরা মুখটা দেখি, আর তখন ওই মুহূর্তে আমার একজনের কথা মনে এসেছিল, সেটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের তখন সার্জারি হচ্ছিল আর ও যখন অ্যাক্সিডেন্টে বেঁচে ফিরে আসে ও আমার কাছে অনেকটা দেবদূতের মতন, ওকে আমি আগলে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেবো ভেবেছি। আর ওরা দুজনেই কাঁদতে কাঁদতে হঠাৎই ইমোশনাল হয়ে পড়ে আর ময়ূমী হঠাৎই ডানহোকে কিস করে নেয়। ব্যাপারটা পুরোটাই ইমোশনাল ভাবে হয়, ডানহো নিজেও অবাক হয়ে যায় আর ময়ূম এটাতে লজ্জা পেয়ে মাথা দিয়ে ঠোকা মেরে ওখান থেকে পালিয়ে যায়। আর মনে মনে এটাই ভাবে আমি ইমোশনাল হয়ে এরকমটা কি করে করলাম। ডানহো নিজেও বুঝতে পারে না ময়ূম কেন এমনটা করলো। তার পরের সিনে সিয়ংহোর মাকে দেখি, ওর সিনিয়র বস ওকে পার্সোনালি ডিনারে ইনভাইট করে আর ইনভাইট করে বলে তোমাকে একটা পার্সোনাল রিকোয়েস্ট করছি, যেটা হাই অথরিটি সকলে মিলে ডিসিশন নিয়েছে। মাকে এখানে এক্স্যাক্টলি রিকোয়েস্ট করা হয়, বলা হয় যে তোমাকে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, ডিসিশনটা আমার একার নয়, তুমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো। তোর মা বলে আগের দিন যে ঘটনাটা বলেছিলে তাহলে সেটাকে আমাকে সত্যিই করতে হবে? তোর হাই অথরিটি বলে যে হ্যাঁ এটা করতেই হবে, কারণ এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু এটা দরকার। তার পরের সিনে রিউকে দেখি, রিউ এখানে দরজা খুলে বেরোলে সিয়ংহো রাগে রাগি মুখ করে থাকে। রিউ বলে সারাদিন আমাকে অ্যাভয়েড করছো, আমার ফোন ধরছো না, SMS এর রিপ্লাই দিচ্ছ না, আমি জানি আমি অনেক খারাপ করেছি। তখন সিয়ংহো একটা কথাই বলে যে তুমি খুব স্বার্থপর, শুধু নিজের কথা ভাবো, তুমি খুবই খারাপ একটা মেয়ে, তুমি আমাকে, তোমার বাবা মা, তোমার বাড়ির সকলকে অনেক অনেক কষ্ট দিয়েছো। তখন রিউ বলে তুমি না জেনে শুনে আমাকে এগুলো কি করে বলছো? সিয়ংহো বলে কেন বলবো না, তুমি একটা বারের জন্য আমার সাথে চেষ্টা করেছো যোগাযোগ করার? তখন উল্টে রিউ বলে হ্যাঁ আমি করেছিলাম, তোমরাই আমাকে পাত্তা দাওনি, বলে ও রেগে মেগে ওখান থেকে চলে যায়। তার পরের সিনে এখানে রিউয়ের এক্স ফিয়ান্সে আসে আর এক্স ফিয়ান্সেকে সামনে দেখতে পেয়ে সিয়ংহো সব সত্যিগুলো জানতে চায়। এদিকে রিউয়ের মা বাবা দুজনে দুঃখে ওখানে ড্রিঙ্ক করতে শুরু করে। ওরা দুজনেই গল্প করতে করতে বলে কোথা থেকে কি হয়ে গেল, না জানি অন্তত এই ড্রিঙ্কটা করে আমরা শান্তিতে একটু ঘুমোতে যেতে পারবো। যখন ও অল্প বয়স্ক ছিল ছোটবেলায় ওর দাদার কান্না দেখে ও কাঁদতো আর তখন আমি ওকে অনেক বকাবকি করেছিলাম, কেন এমনটা করেছিলাম আমি জানি না, এখন আমার খুব গিল্ট ফিল হচ্ছে। রিউয়ের মাকে ওর বাবা সান্ত্বনা দেয় আর ওর মা ওর বাবাকে, একে অপরকে সান্ত্বনার মাধ্যমে নিজেদেরকে ঠিক করার চেষ্টা করে ওরা, কারণ এখানে সত্যি কারোর কোনো মুখের ভাষা ছিল না। রিউ আড়াল থেকে সবটা শুনে প্রচন্ড কান্না করতে থাকে। দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। এদিকে ময়ূম অদ্ভুতভাবে ডানহো আর ওর বাচ্চা মেয়েটাকে ইগনোর করে। বাচ্চা মেয়েটা ময়ূমকে দেখে নেয় আর ওর বাবাকে বলে আন্টি আমাদেরকে এখানে ইগনোর করছে কেন? তখন ডানহো বিষয়টাকে পাত্তা না দিয়ে মেয়ের সাথে মজা করে চলে যায়। পরের দিন সকালবেলা রিউয়ের মা দেখে রিউ ঘরে নেই আর ওর ফোনে রিপোর্ট দেওয়ার কথা আজকেই SMS এ এসেছে। রিউয়ের মা তাই সঙ্গে সঙ্গে সিয়ংহোকে ফোন করার কথা ভাবে। এদিকে আগের দিন রাত্রির ফ্ল্যাশব্যাকের ঘটনাটা নিয়েই এখানে সিয়ংহো ভাবছিল।
কাজের মধ্যে ব্যস্ত থাকলো, শত ব্যস্ততার মাঝে রিউয়ের মায়ের ফোনটা ধরেও হন্যে হয়ে এবার রিউকে খুঁজতে শুরু করে। কারণ আগের দিনই ওর ফিয়ান্সের কাছ থেকে শুনেছিল যে রিউ ওই মুহূর্তে মানসিকভাবে নিজেকে অনেকটা শক্ত রেখে এই কঠিন সময়টা কাটিয়েছে। এরপর সিয়ংহো ভালোই বুঝতে পারে যে রিউ কোথায় যেতে পারে। সমুদ্রের ধারে ওর যখন প্রচন্ড মন খারাপ লাগতো, একাকী লাগতো, সেখানেই চলে যেত। আর ওখানে গিয়ে রিউকে গিয়ে সিয়ংহো অনেক বকাবকি করে, বলে অ্যাটলিস্ট সবাইকে তো বলে আসবে, ফোনটাও নিয়ে আসুনি, কেন এমন করেছো? রিউ তখন বলে বেশ করেছি, আমার নিজেরও একটু নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন, তাই আমি এখানে নিঃশ্বাস নিতে এসেছি। তো ওকে সিয়ংহো রেগে গিয়ে জলের মধ্যে চুবিয়ে দেয় আর বলে নাও যত পারো নিঃশ্বাস নাও আর নিজেকে রিফ্রেশ করো। তুমি নিজেকে নিজে কি প্রুফ করতে চাও? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ? রিউ এই কথাটা বলে। রিউ বলে কোনো অধিকার নেই তোমার আমার উপর রাগ দেখানোর, কারণ সেই কয়েক বছর তুমি আমার সাথে যোগাযোগ করনি। তুমি জানো কিভাবে একা আমি নিজের সাথে সময় কাটিয়েছি? সিয়ংহো তখন বলে আমি সবটাই জানি, রাগ আমি তোমার উপর নয় নিজের উপর দেখাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দাও। এরপর রিউ প্রচন্ড কান্না করতে থাকে। সিয়ংহো এটাই চাইছিল যে রিউয়ের মনের ভেতরে জমে থাকা যন্ত্রণাটা যেন এক নিমেষেই বেরিয়ে যায়। আর হাউমাউ করে কাঁদতে কাঁদতে রিউ অনেকটা শান্ত হয়ে যায়। এরপর ওরা দুজনে মিলে একটু ফ্রেশ হয়ে ব্যানানা মিল্ক খেতে থাকে। তারপর ওরা দুজনেই আগেকার কথা তুলে বলতে থাকে যে তোমার জন্য বাড়িতে আমাকে অনেক ইগনোর করা হতো, তুমি একটা পুরনো ফোন অল টাইম ইউজ করতে, যে কারণে আমার মা আমার ভাইকে নতুন ফোন কিনে দিলেও আমাকে ফোন কিনে দিতে চাইতো না। তুমি এতটাই ভালো ছিলে যে সব সময় আমার ভালোগুলো আমার ফ্যামিলির চোখেই পড়তো না। তোমার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে। এটা নিয়ে সিয়ংহো পিছনে লেগে বলে তুমি সব সময় সবকিছু বায়না করতে, আমি বায়না না করেই পেয়ে যেতাম, তাই আমার কোনো প্রয়োজন ছিল না। এরপর দুজনে গল্প করতে করতে দুজন দুজনের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর তখন ওখানে বলে আজকে তো রিপোর্ট দেওয়ার দিন, আমার বাবা তোমার সাথে কথা বলতে চায়, একবার কথা বলো, রিপোর্টের ব্যাপারে তোমার জানা উচিত। আর এর পরের বার থেকে যখনই হাসপাতালে যাবে আমি তোমার সাথে সবসময় থাকবো, এটুকু মনে রেখো। এরপর রিউ ফোনটা রিসিভ করে। সিয়ংহোর বাবার সাথে রিপোর্টে জানতে পারে যে ভয়ের কিছু নেই, ওর পেটে নর্মাল একটা ইনফেকশন হয়েছিল। আর এটাই ও সিয়ংহোকে জানিয়ে দেয়। এই খবরটা শুনে সিয়ংহো প্রচন্ড ইমোশনাল হয়, অনেকটা রিলিফ পায় আর জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে আর জড়িয়ে ধরে রিউকে। রিউরই ইচ্ছা করে ওকে জড়িয়ে ধরতে। এদিকে সিয়ংহোর বাবা অনেকটা রিলিফ পায় যে রিউয়ের রিপোর্টটা ভালো এসেছে। এরপর নিজের পায়ের দিকে তাকিয়ে নিজের ওয়াইফের কথা ভেবে উনি রোমান্টিক হয়ে যায় আর ওনার ওয়াইফকে ফোন করে বলে দুপুরে আমরা একসাথে লাঞ্চে যাব। আর মনের আনন্দে উনি হাসপাতাল থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন উনি ওনার ওয়াইফের এখানে অফিসে গিয়ে পৌঁছায় তখন দেখে সিনিয়র বস ওর ওয়াইফকে ফুল দিচ্ছে। আর এটা নিয়ে বাকি কলিগরা উল্টোপাল্টা ওদেরকে নিয়ে বলছে। এর পরের সিনে রিউকে সিয়ংহো বাড়ি ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু বাড়ির দরজা টপকে অন্য জায়গায় চলে যাওয়াতে রিউ বলেই তো আমার বাড়ি, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আসলে রিউ ফিরে আসার পর ওকে ওয়েলকাম পার্টি করা হয়নি, এই প্ল্যানটা সিয়ংহোরই ছিল। তো এখানে সকলে মিলে ওর বাবার রেস্টুরেন্টে লুকিয়েছিল রিউকে সারপ্রাইজ দেবে বলে। সকলে মিলে আজকে একসাথে ডিনার করবে আর ওকে ওয়েলকাম পার্টি দেবে। এই আইডিয়াটা সিয়ংহোরই ছিল। সিয়ংহো বলে দেরিতে হলেও আমাদের ওকে একটা ওয়েলকাম পার্টি দেওয়া উচিত। এরপর ওর বাবা একটা লম্বা চওড়া স্পিচ দেয়, যেটাতে ওরা প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। তারপরে ওর মাকে কিছু বলার জন্য অনুরোধ রাখা হয়। ওর মা শুধু একটা কথাই বলে, জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন ফ্যামিলি সবসময় একে অপরের পাশে থাকে, এটুকু মনে রেখো। এরপর ওরা সকলে মিলে খুব আনন্দ করে খাওয়া শুরু করে। আর সকলেই এখানে রিউকে প্রচন্ড কেয়ার করে, যেটা এত বছর ধরে রিউ মিস করেছে। এরপর রাত্রে খাওয়া দাওয়ার পর সকলকে যখন বলে আমার পেট পুরো মনে হচ্ছে অনেক ভর্তি হয়ে গেছে, ওর পেটের কথা শুনে সকলেই ভয় পেয়ে যায় আর সকলে ওর পেছনে লাগতে শুরু করে। তারপরে এটাও সবাই বলে যে এরপর থেকে কোনো গন্ডগোল হলে আমাদেরকে ইগনোর করিস না। আর এই ঘটনাটা দূর থেকে রিউয়ের এক্সপিরিয়েন্সে সবটাই দেখে। ও বুঝতে পারে যে ওকে ছাড়াই রিউ এখানে অনেক ভালো আছে। পরের সিনে সিয়ংহোর বাবা বাড়ি ফিরেই সিয়ংহোর মাকে ডিভোর্স চায়, কারণ ওর বাবা এখানে ওর মা আর ওর অফিসের সিনিয়র কালিগকে একসাথে দেখে ভুল ভাবে, পুরো বিষয়টা না জেনেই। তার পরের সিনে রিউকে দেখি। রিউয়ের এক্সপিরিয়েন্সে ওকে ফোন করে জানায় কাল সকালেই আমি ইউএসএ ফিরে যাচ্ছি। রিউয়ের ফোনটা ধরার জন্য ওকে ধন্যবাদ জানায় আর বলে তুমি ভালো থেকো, হয়তো আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু সেই রকম কেয়ারটা করতে পারিনি, যেটা তোমার দুঃখের সময় বা তোমার ডিপ্রেশনের সময় আমার করা উচিত ছিল, পারলে আমাকে মাফ করো। আর আমি জানি তোমার জন্য যারা সব কিছু করতে পারে তারাই তোমার জীবনে আছে, তুমি এখন যথেষ্ট পেয়েছো যাদেরকে তোমার এক্স্যাক্টলি দরকার।
এই কথাগুলো শোনার পর রিউ একটু ইমোশনাল হয়ে যায়। বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল ওর এক্সপিরিয়েন্সে। পরের দিন সকাল হতেই এখানে সিয়ংহো আর রিউ দুজনে একে অপরের কাজে বেরিয়ে যায়। একজন যায় কুকিং ক্লাসে, আরেকজন যায় অফিসে। আর দুজনেরই মুড আজকে প্রচন্ড ভালো ছিল। নর্মাল ডের মতন সিয়ংহো অফিসে এসে সকলের ব্যাপারে কমপ্লেন করতে থাকে। এটা দেখে ওর বাকি কালিগরা বুঝতেই পারে যে আজকে সিয়ংহোর মুড সত্যিই ভালো আছে, কারণ কমপ্লেন করাটাই ওর নর্মাল নেচারের মধ্যে পড়ে। আর এরপর ও যে ডালিম গাছটাকে বাঁচাতে চায় সেটাকে পর্যাপ্ত রোদ, আলো, বাতাস দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা দিয়েও বাঁচাবার চেষ্টা করে। এরপর রিউকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটা জায়গায় যাব। কারণ সিয়ংহোর ফোনে একটা টেক্সট মেসেজ এসেছিল, আর সেটা আর কারণ নয়, রিউয়ের এক্স ফিয়ান্সে রিউকে শেষবারের মতন দেখা করাবার জন্য এয়ারপোর্টে নিয়ে যায়। ও মেসেজটা পেয়েছিল কারণ ও ভালো মতনই জানতো ওর এক্সপিরিয়েন্সে সিয়ংহোকে একবার হলেও নিয়ে আসবে। সিয়ংহো রিউকে এনে বলে, আজকে আমি তোমার সাথে ওকে শেষ দেখা করাতে এনেছি, কোনো রকম ফিজিক্যাল টাচ করার চেষ্টা করবে না। এরপর রিউকে বলে আজকে এটা দরকার, ওকে শেষবারের মতন বাই জানিয়ে আসো। রিউ এরপর গিয়ে বলে, আমি কিরকম ভাবে চলে এসেছি দেখো। ওর এক্সপিরিয়েন্সে বলে, তুমি যেভাবেই থাকো না কেন তোমাকে অনেক সুন্দর লাগছে, শেষবারের মতন আমরা কি হাতটা মেলাতে পারি? আর কখনো অসুস্থ হয়েও না, ভালো থেকো, টেক কেয়ার করো। রিউ বলে, তুমিও টেক কেয়ার করো নিজের, তুমি ভালো একজন মানুষকে তোমার জীবন সঙ্গিনী হিসেবে পাও। এরপর ওর ফিয়ান্সে চলে যায়। আর রিউ ইমোশনাল হয়ে ওখানেই কাঁদতে শুরু করে। ওকে এভাবে একা দাঁড়িয়ে কাঁদতে দেখে সিয়ংহোর কাছে এসে কোটটা চাপা দিয়ে দেয় আর বলে, তোমাকে এভাবে কাঁদনা দেখতে ভালো লাগছে না, যা করার করে নাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। তার পরের সিনে ওর এক্সপিরিয়েন্সে ওখান থেকে চলে যায়। আর এখানেই এই পর্ব কিন্তু শেষ হয়।